আজকের এই ট্যুরটার জন্য আমরা অনেক আশা নিয়ে অনেক টাকা খরচা করে বুক করেছি। মনে মনে ভেবেছিলাম আজ হয়তো প্রকৃতি আমাদের সেই রূপটা দেখাবেই, কিন্তু সকাল শুরু হয়েছিল একদম অন্যরকম আবহাওয়া দিয়ে, মেঘ, ঠান্ডা আর অনিশ্চয়তা। তবুও এক্সাইটমেন্ট ছিল, একটুও কম হয়নি সেটার। কারণ ভ্রমণের আসল মজাটা লুকিয়ে থাকে অজানার মধ্যেই। আর তারপর যা দেখলাম সেটা সত্যিই অবিশ্বাস্য। কোথায় ছিলাম আমরা, আর আজ আমাদের জন্য কি অপেক্ষা করছিল? চলো একসাথে দেখে নেওয়া যাক আজকের এই অসাধারণ জার্নি। আজকের যাত্রাটা কিন্তু খুব স্পেশাল, কারণ এই ট্রেনের টিকিট আমরা আগেই বুক করে রেখেছিলাম। তোমাদের অনেকেই হয়তো আলাস্কার রেলওয়ের গল্প শুনেছ। সবাই বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন জার্নিগুলোর মধ্যে নাকি একটা। আজকে নিজের চোখে দেখতে চলেছি কতটা সুন্দর এই অভিজ্ঞতা। আজকে আমরা নেমেছি স্ক্যাগওয়ে বলে একটা জায়গায়। সেখানে আমরা উঠেছি ট্রেনে। তোমাদের বলেছিলাম না, ট্রেন জার্নি আছে একটা আমাদের, সুন্দর রুট দিয়ে ট্রেন জার্নি। মানে এই আমেরিকায় না এরকম প্রচুর রুট আছে। এমনিই তো ট্রেন কম চলে এখানে, কিন্তু যে ট্রেন রুটগুলো আছে সবই একদম সিনিক রুট। সেই রকমই একটা রুটে আমরা যাব আজকে, সেটা হচ্ছে হোয়াইট পাস। সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে অনেক কিছু গল্প শেয়ার করার আছে। দেখো সিটগুলো কি সুন্দর উল্টে নেওয়া যায় এখানে। সিটগুলো এইদিকে, এরকম সব সিটগুলোই উল্টে নেওয়া যায়। হোয়াইট পাস, এই জার্নিটা শুধুমাত্র ট্রেন রাইড নয়, পুরোটা একটা মুভিং পোস্টকার্ডের মতো। ট্রেনটা যত ওপরে উঠতে থাকবে চারপাশের দৃশ্য ততই বদলাতে থাকবে। শুরু হলো ঘন সবুজ পাইন ফরেস্ট আর ছোট ছোট নদী দিয়ে। তারপর পাহাড়ের গা ঘেঁষে উঠতে শুরু করলো এই ট্রেনটা। একদিকে গভীর খাদও পেয়েছি, অন্যদিকে বিশাল পাথুরে পাহাড়ও পেয়েছি। মাঝখান দিয়ে ছোট্ট ট্রেনটা এগিয়ে চলল। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটার সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু ইতিহাসও। 1898 সালের ক্লন্ডাইক গোল্ড রাশের সময় হাজার হাজার মানুষ সোনা খুঁজতে এই দুর্গম পাহাড়ি পথে আসতে শুরু করেছিল। এবার যদি মনে হয় গোল্ড রাশ কি, এটা হলো সোনা খোঁজার সময়কাল, যখন হঠাৎ করে একটা জায়গায় সোনা আবিষ্কারের খবর পাওয়া গেছিল, আর হাজার হাজার মানুষ সেই সোনা পাওয়ার আশায় সেখানে ছুটে গেছিল। সবচেয়ে বিখ্যাত ছিল 1896 থেকে 1899 সালের ক্লন্ডাইক গোল্ড রাশ, আলাস্কা কানাডা সীমান্তে। তখন মানুষ ভাবত নদী বা পাহাড় থেকে সোনা কুড়িয়ে রাতারাতি ধনী হয়ে যাওয়া সম্ভব, কিন্তু বাস্তবে ব্যাপারটা ছিল খুব কঠিন। বরফে ঢাকা পাহাড়, ভয়ঙ্কর ঠান্ডা আবহাওয়া, খাবারের আশ্রয়ের অভাব, অনেক লম্বা এবং বিপজ্জনক পথ। তবুও মানুষ সোনার লোভে হাজার হাজার কিলোমিটার হেঁটে, নৌকো করে, পরে ট্রেনে সেখানে যেত। গোল্ড রাশের কারণেই পরে অনেক রাস্তা, শহর, রেলপথ তৈরি হয়েছিল, যেমন এই হোয়াইট পাস রেলওয়ে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা স্টেশনও এসে গেল, ব্ল্যাক ক্রস। এই রেল লাইন বানাতে গিয়ে অনেক শ্রমিক দুর্ঘটনায় মারা গেছিল, কখনো পাহাড় ধসে, কখনো বরফে পিছলে, কখনো ঠান্ডায়। সেই নিহত শ্রমিকদের স্মৃতির প্রতীক হিসাবে পাহাড়ের পাশে একটা বিশাল কালো ক্রস বসানো হয়েছিল। সেই থেকেই এই জায়গাটার নামকরণ হয়েছে ব্ল্যাক ক্রস। ট্রেনটা যত এগোচ্ছে তত দেখতে পাচ্ছি প্রচুর ওয়াটারফল, বরফ গলা জল পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। কিছু জায়গায় মেঘগুলো মনে হচ্ছে হাত বাড়ালেই ধরে ফেলতে পারবো। আবার দেখো, এখানে একটু স্নোফল হতে শুরু হয়েছে। উল্টো দিক থেকে একটা ট্রেনও আসছে। সব মিলিয়ে ব্যাপারটা একেবারে পোস্টকার্ডের মতো সুন্দর লাগছে। তোমরা এতখানিও যারা দেখেছো বা দেখছো, তারা তো বুঝতেই পারছো আমি ভিডিও তোলা থামাতেই পারছি না। আর এই যে যখন এই ট্রেনটা একটু বাঁক নিচ্ছে, যে পুরো ট্রেনটা দেখা যাচ্ছে, সেইটার সৌন্দর্যটা বড়ই আলাদা। এই দেখো, আরও একটা ট্রেন আসছে। না, এটা শুধু ইঞ্জিন আসছে।
তো এই সব গোল্ড রাশের কথা শুনে অনেকের হয়তো মনে হতে পারে এই জন্যই আমেরিকা এত ধনী। আসলে ব্যাপারটা কি জানো তো, আলাস্কা আসলে প্রথমে রাশিয়ার অংশ ছিল। দাঁড়াও গল্পটা বলছি, তার আগে দেখো দূরে একটা উডেন ব্রিজ দেখা যাচ্ছে, সেইটার উপর দিয়ে যাবো আমরা। তো এর মধ্যে খানিকটা ভৌগোলিক কারণ আছে, সেটা হলো আইস এজ যুগে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের নিচে অনেক কিছু ঘটেছিল, যার জন্য রাশিয়া থেকে আলাস্কা অনেকটা দূরে হয়ে গেছিল, হচ্ছে এশিয়ার দিকে, আর আলাস্কা হচ্ছে উত্তর আমেরিকার দিকে। ঘটনাটা ঘটেছিল 1867 সালে। রাশিয়া যুক্তরাষ্ট্রকে আলাস্কা বিক্রি করে দেয় প্রায় 7.2 মিলিয়ন ইউএসডিতে। এই চুক্তিটাকে বলা হয় আলাস্কা পারচেজ। অনেকগুলো কারণ ছিল। রাশিয়া থেকে যেহেতু আলাস্কা অনেকটা দূরত্ব হয়ে গেছে, সেই জন্য নিয়ন্ত্রণ করা কঠিন। কানাডা তখন ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল, তো ব্রিটিশদের থেকে আলাস্কাকে রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। আলাস্কা এমন একটা জায়গা, বরফে ঢাকা, রাস্তাঘাট নেই, তো সেখান থেকে কিছু লাভও হচ্ছিল না, কারণ তখন সোনা আর তেলের আবিষ্কারটা হয়নি। টাকার দরকার হয়ে পড়েছিল রাশিয়ার যুদ্ধের কারণে। তো সব কিছু কারণ মিলিয়ে রাশিয়া আমেরিকাকে আলাস্কা বিক্রি করে দেয়। আর তারপর গুপ্তধন খুঁজে পাওয়ার মতো আমেরিকা খুঁজে পেয়েছিল সোনা আর তেল। যদিও আমেরিকা যখন কিনেছিল এটাকে অনেকেই ভুল সিদ্ধান্ত বলেছিল, কারণ আলাস্কা তখন বরফে ঢাকা, দূরবর্তী, অপ্রয়োজনীয় মনে হতো সবাইকার। কারণ তখনও সোনাও পাওয়া যায়নি, তেলও পাওয়া যায়নি। তারপরে দেখা গেল বিশাল তেলের ভাণ্ডার, সোনা, প্রাকৃতিক সম্পদ সব মিলিয়ে আমেরিকার জন্য বিশাল লাভের চুক্তি হয়ে দাঁড়িয়েছিল এটা। প্রত্যেকটা বগির পিছনে দাঁড়াবার জায়গা ছিল, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলতে পারছিলাম। এই বগিগুলো কিন্তু ক্রস করার অ্যালাউ ছিল না, যদিও আমরা ভাবছিলাম ছোটোবেলায় এরকম আমরা কত করেছি, শুধু বগি টু বগি কেন, ট্রেন টু ট্রেনও আমরা জাম্প করেছি। যাই হোক, সেসব তো একরকম কথা। চলো এখন যেখানে ঘুরতে এসেছি, ফাইনালি আমরা হোয়াইট ফাসে পৌঁছে গেলাম। তো হোয়াইট ফাসের জায়গাটায় এসে এই জায়গায় লাইনটা খানিকটা কানাডা দিয়ে ঘুরে এসেছে। এই দেখো, একদিকে আমেরিকার পতাকা, একদিকে কানাডার পতাকা। তো এইবার আমরা কানাডায় একটুখানি ঘুরছি, তবে এখানে নামবার কোনো অপশান নেই। এইখানে ট্রেন লাইনটা অ্যাকচুয়ালি দুটো ভাগ হয়ে গেছে। একটা কানাডার দিকে চলে যায়, যেটা ইয়োকন রেল, সেটা কানাডা ক্রস করে কানাডা ইমিগ্রেশন করে ঢুকতে হয়। আর হোয়াইট বাসটা অন্য লাইনটা দিয়ে ঘুরে আবার ব্যাক করে যায়। এইটার ক্ষেত্রে ইমিগ্রেশনের কোনো প্রয়োজন পড়ে না। ট্রেনের এই ব্রিথ টেকিং ভিউ দেখার পরেও জানলা দিয়ে যখন বাইরে তাকাচ্ছিলাম, বা ওই বগির শেষে গিয়ে যখন বাইরে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল পোস্টকার্ডের ভিতর দিয়ে যাচ্ছি। কোথাও বরফ গলা জল পাহাড় থেকে নেমে আসছে, কোথাও মেঘ পাহাড়কে ঢেকে ফেলেছে। এই ধরনের জায়গা ভিডিওতে দেখেছি, কিন্তু নিজে চোখে দেখার ফিলিংটা একদমই আলাদা। আজকের এই এক্সপিরিয়েন্সটা সত্যি অনেক দিন মনে থাকবে। আর সত্যি বলছি, পুরো যে ফিলিংসটা বা পুরো যে জার্নির সৌন্দর্যটা, পুরোটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওতে শেয়ার করতে পারছি না। একটা ইতিহাসের মাঝখান দিয়েই আজ আমরা এত আরামে বসে এই অসাধারণ জার্নি উপেক্ষা করছি। তবে একটা মজার জিনিস কি বলো তো, লোকে সব সময় বলে মহিলাদের নাকি গোল্ড কেনার বেশি নেশা,
কিন্তু এই গোল্ড রাশের ইতিহাস দেখলে মনে হয় ব্যাপারটা পুরো উল্টো ছিল। এখানে তো হাজার হাজার পুরুষ সব কিছু ফেলে সোনার পিছনে পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটে এসেছিল। বলতে গেলে আসল গোল্ড ফিভার কার ছিল সেটা ইতিহাসই ভালো করে বলে দিচ্ছে। অসাধারণ এই ট্রেন জার্নি শেষ করে আমরা এবার ফিরে আসছি ছোট্ট সুন্দর স্ক্যাগওয়ে শহরে। সত্যি বলতে জায়গাটার মধ্যে একটা আলাদাই চার্ম আছে, মনে হচ্ছে যেন পুরনো কোনো সিনেমার সেটে চলে এসেছি। ছোট্ট ছোট্ট কালারফুল বিল্ডিং, কাঠের দোকান, পাহাড় ঘেরা রাস্তা, সব কিছুতেই একটা ওল্ড গোল্ড রাশ টাউনের ফিল রয়ে গেছে এখনও। ট্রেনের ব্রিথ টেকিং ভিউ দেখার পরেও স্ক্যাগওয়ে শহরটা কিন্তু একটুও কম সুন্দর না। চারপাশে এত শান্ত, এত পরিষ্কার, পিছনে বরফ ঢাকা পাহাড়গুলো পুরো টাউনটাকে আরও সুন্দর করে চলেছে। হাঁটতে হাঁটতেই মনে হচ্ছে যেন সময় একটু ধীরে চলছে। হোয়াইট পাস রেল রোডে ঘুরে এসে আমরা চট করে একবার ক্রুজে উঠে পড়েছি লাঞ্চ করবার জন্য। লাঞ্চ করে আবার নেমেছি এই টাউনটা ঘুরে দেখব। ওই পাশে একটা দেখলাম ছোট নদী, মানে এখানে ঝর্ণা নদী তো প্রচুর, যেখান থেকেই বরফ গলছে সেখান থেকেই ঝর্ণা, বাট একটা সাইডে সরু নদীর মতো গেছে, তার উপরে গাছগুলো রয়েছে, হেভি দেখতে লাগছিল। আমরা ট্রেনে করে যাওয়ার সময় দেখলাম সেইখানটায় যাচ্ছি আমরা। গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো সব ফল কালারের গাছ, ফলের টাইমে যা দারুণ দেখতে লাগবে। এই রেল রুটটা মে 1 থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার ট্যুরিস্টদের জন্য বন্ধ হয়ে যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই রেল রুটটা তৈরি হয়েছিল এবং সেটাকে মেনটেন করে রাখা হয়েছে যাতায়াত করবার জন্য। ওখানে অনেকগুলো স্টেশন ছিল, মানে যা স্টেশনের নামগুলো লেখা ছিল, আমাদের দেশের মতো ওরকম প্রপার প্ল্যাটফর্ম করে স্টেশন ছিল না। একসময় গোল্ড রাশের জন্য হাজার হাজার মানুষের ভিড়ে জমজমাট ছিল এই স্ক্যাগওয়ে, আর আজকে সেই একই শহর দাঁড়িয়ে আছে ইতিহাস ও প্রকৃতির সুন্দর মিশ্রণ হয়ে। কোথাও ট্যুরিস্টের ভিড়, কোথাও আবার একদম নিরিবিলি রাস্তা। ছোট্ট এই টাউনটার ভাইব সত্যি খুব ইউনিক লাগছে আমাদের। সব কিছুর মাঝখানে খুঁজে পেলাম বম্বে কারি বলে এই দোকানটি। একটু উকিঝুঁকি মেরে দেখলাম দোকানটা মোটামুটি ওই আমাদের দেশের রাস্তার ধারে যে হোটেল রেস্তোরাঁ টাইপের দোকানগুলো হয় অনেকটা সেই রকম। ছোট একটু খাবার জায়গা রয়েছে, একটু ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগলো। এত দূরেও মানে আমেরিকারও কত ভেতরের দিকে, কত ইন্টেরিয়ার একটা জায়গায় এইরকম ইন্ডিয়ান একটা দোকান দেখে সত্যিই বেশ ভালো লাগলো। কেমন লাগলো স্ক্যাগওয়ে? হেভি হেভি, ফাইনালি অনেকদিন বাদে একটু ওয়েদারটা ভালো হয়েছে। হ্যাঁ, আর টাউনটাও ভীষণ সুন্দর।
ট্রেন জার্নিটাও খুব সুন্দর। ট্রেন জার্নিটাও খুব সুন্দর। হোয়াইট পাসে গেছিলাম আমরা, এখান থেকে আরেকটাও হয় হোয়াইট পাস অ্যান্ড ইয়োকুন রেল। ইয়োকুনটায় আমরা যাইনি, ওটা বর্ডার ক্রস করে কানাডার দিকে যেতে হয়। আমাদেরও বর্ডারটা ক্রস করেছিল, বাট ওই 2 মিনিটের জন্য জাস্ট একটু ছোট্ট রাউন্ড দিয়েছে। কিন্তু অসাধারণ, মানে রাস্তাটাও অসাধারণ ছিল আর এই টাউনটাও অসাধারণ সুন্দর। আর একটু ওয়েদারটা বেটার বলে আরও ভালো লাগছে। পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের মাথাগুলো। কদিন ধরে তো পাহাড়ের মাথাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। দারুণ ছিল একটু এইটা, তাই না? হ্যাঁ, দারুণ ছিল, খুব ভালো ছিল। টাটা স্কাই গো। আজকের দিনটা সত্যি ভীষণ সুন্দর ছিল। মানে দিনটাও যেমন সুন্দর ছিল, আমাদের যাত্রাটাও সেরকম সুন্দর ছিল। এখন জাহাজে করে আবার যাওয়ার পালা অন্য একটা ডেস্টিনেশনে। কিন্তু ওয়েদারটা আজকে এত ভালো রয়েছে, আজকে একটু বাইরে বসেও সময় কাটানো যাচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া তো চলছেই আমাদের, নন স্টপ খাওয়া দাওয়া। জাহাজে থাকছি মানেই কিছু না কিছু বোধহয় খাচ্ছি। প্রকৃতি দেখতে দেখতে এবার আমরা চলেছি পরের ডেস্টিনেশনের দিকে। জাহাজের ফেরার রাস্তাটা ইনসাইড প্যাসেজ দিয়ে, মানে সমুদ্রের এমন একটা রুট যেটা আইল্যান্ড, জঙ্গল, পাহাড় দিয়ে ঘেরা প্রোটেক্টেড কোস্টাল ওয়াটারওয়ে। এর আগে তোমাদের আমি বলেছিলাম অ্যাঙ্কারেজে প্রায় 11:30টার সময় সানসেট হচ্ছিল, কিন্তু এখন অনেক তাড়াতাড়ি সানসেট হচ্ছে। 9:45, 50 এইরকম নাগাদ সানসেট হচ্ছে, তাই সানসেটটা চোখে দেখতে পাচ্ছি, ঘুমিয়ে পড়ছি না। অপরূপ সুন্দর লাগছে চারিদিক। চলো সেই সৌন্দর্যটাই একটু উপভোগ করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আরেকটা সুন্দর জায়গা নিয়ে চলে আসবো 1-2 দিনের মধ্যেই। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকের মতো টাটা।